তাদের কাছে যাওয়ার আগে আমি সোহিনী আপনার সঙ্গে একটু আলোচনা করে নেই। আমরা এরই মধ্যে দেখেছি যে নির্বাচন শেষ হয়েছে নানা ঘটনার মধ্য দিয়ে। আ এরই মধ্যে আমরা এক বেশ কিছু এক্সিট পোল বুথ ফেরত জরিপ যাকে বলা হয় সেগুলো আসতে শুরু করেছে আমরা দেখছি এবং আমি এখনই আনন্দবাজার দেখছিলাম। তো আনন্দবাজার এই মুহূর্তে তাদের আ টপ হেডলাইন যেটা সেটাতে লিখেছে বুথ ফেরত সমীক্ষায় নানা ফল পশ্চিম বাংলায় অধিকাংশতেই জিতছে বিজেপি তবে সর্বত্রই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। একদমই, এই এক্সিট পোল সম্পর্কে যদি আমাদের একটু জানান যে কি ফল একদমই। আসছে এখন? একদমই অনুপম ধন্যবাদ। এবং আমরা সবাই এবং আমাদের যে দর্শক আছেন তারাও নিশ্চয়ই এই মুহূর্তে এক্সিট পোলে নজর রাখছেন। এক্সিট পোল আস্তে, আস্তে আসছে এবং মোটামুটি সব জায়গাতেই এই ফলাফলই দেখা যাচ্ছে যে একদম হাড্ডাহাড্ডি লড়াই। কিছু জায়গায় বলছে বিজেপি খুব ন্যারো মার্জিনে জিতছে। কিছু জায়গায় বলছে টিএমসি কিছু ন্যারো মার্জিনে জিতছে। কিন্তু মোটামুটি মোটের উপর দেখা যাচ্ছে যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই। এবার প্রশ্ন অবশ্যই আসে যে এবারের যেহেতু আমাদের টার্ন আউট ১ম ফেজে টার্ন আউট হয়েছে ৯২% এবং সেকেন্ড ফেজে এখনো অব্দি যা দেখা যাচ্ছে এটা এখনো ফাইনাল আসেনি। 89.9% যেটা প্রায় ৯০%। সুতরাং আমাদের এবারে টার্ন আউটটাও রেকর্ড মাত্রায় এসেছে। এখন আমি একটা আপডেট দেখতে পাচ্ছি। সন্ধ্যা ৬টা পর্যন্ত এখনো ভোটদান চলছে। কোন জায়গায় এখনো শেষ হ্যাঁ, হয়নি। হ্যাঁ। ৯১.৩১%। সুতরাং আরো ফ্যান্টাস্টিক। আরো বাড়ছে। বেড়েছে। সুতরাং মোটামুটি তাহলে ধরা যেতে পারে যে ফার্স্ট ফেজ যা যা আমরা দেখেছি, সেকেন্ড ফেজেও মোটামুটি সেরকমই আমরা দেখতে পাবো টার্ন আউট। সুতরাং সেখানে প্রশ্ন ওঠে যে এক্সিট পোলে জেনারেলি স্যাম্পল সাইজ যা হয়, এবারে কি তাহলে স্যাম্পল সাইজটাও অন্যভাবে মাপা হয়েছে? এবং আরো একটা প্রশ্ন যেটা আসে যেটা আমরা যে আমাদের স সহকর্মীরা আছেন ফিল্ডে তাদের কাছে আরো জানতে চাইবো সেটা হচ্ছে যে এই এক্সিট পোল হয়, সেই এক্সিট পোল কারা করে? প্রাইভেট নিউজ রুমরাই মেইনলি করে। এবার এই প্রাইভেটাইজ হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে ভারতবর্ষের সংবাদ মাধ্যমে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বিগত অনেক বছর ধরে। তাহলে প্রশ্ন ওঠে যে এই এক্সিট পোল কি ন্যারেটিভ ক্রিয়েট করছে? নাকি এই এক্সিট পোল সত্যি নিরপেক্ষ? এবং আমরা যদি ২০২১ বা ২০১৬ এক্সিট পোল দেখি, সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মার্জিন ওরা কখনোই ঠিকমতো ধরতে পারেনি এক্সিট পোলে। যেরকম ২০২১ এক্সিট পোল বলল তৃণমূল ১৫০ থেকে ১৬০ টি সিটে জিতবে। সিট পেল তারা ২১৩ টি। ল্যান্ডস্লাইড ভিক্টরি যাকে বলে। এবং বিজেপি বলা হয়েছিল ১৩০ থেকে ১৪০, কিছু জায়গায় এমনও বলা হয়েছিল হ্যাং অ্যাসেম্বলি কিংবা বিজেপি জিতবে। সেখানে বিজেপি এলো 77 সিট নিয়ে। সুতরাং বারবারই দেখা গেছে যে এবং বামফ্রন্ট কংগ্রেস শূন্য পেয়েছিল আগেরবার। সুতরাং প্রশ্ন থেকে যায় যে এক্সিট পোলকে কতটা আমরা নির্ভরযোগ্য একটা সূত্র হিসেবে দেখতে পারি। ২০১৬ তেও তাই দেখেছি আমরা যে তৃণমূলকে বলা হয়েছিল 160 প্লাস তারা পাবে। তারা এসেছিল 211 সিট নিয়ে। যদিও সেটা জোট ছিল সেই সময়। কিন্তু এটা বারবারই ৫০ দেখেছি টা আমরা। আসনের ব্যবধান প্রায় ৫০ এটা টা আসনের বিশাল ব্যবধান। ব্যবধান। একদমই। তো আমরা যদি এই বিষয়ে একটু আলোচনা করি আমাদের যেই সহকর্মীরা রয়েছেন এখন পশ্চিমবঙ্গে তাদের সঙ্গে একটু কথা বলি। আমি ১ম এ সমন্তক ঘোষের কাছে যেতে চাই। সমন্তক আপনার সঙ্গে আমার এর আগে একটা কথা হচ্ছিল এই এক্সিট পোল নিয়ে। তখন আপনি একই ধরনের সোহিনী যে কথাটা বললেন একই ধরনের একটা প্রশ্ন তুলেছিলেন যে এই এক্সিট পোলগুলো আসলে কতটা নির্ভরযোগ্য। আপনি যদি একটু আমাদেরকে বলেন সোহিনী বলছিলেন একটা ন্যারেটিভ নির্মাণ করার কথা। কিন্তু নির্বাচন তো শেষ হয়ে গেছে। কিছু জায়গায় ভোট চলছে কিন্তু মোটা দাগে তো নির্বাচন শেষ। তো সেই ক্ষেত্রে এই ন্যারেটিভ তৈরি করা এটা আসলে কার পক্ষে যায়, কার বিপক্ষে যায়? বিষয়টা বিপক্ষের বিষয় নয়। এটা যেটা হয় যে আ বিভিন্ন সংস্থা এই এক্সিট পোল গুলো করে এবং সেই এক্সিট পোল গুলো যখন করা হয়, তখন যেই স্যাম্পল সাইজ টা নেওয়া হয়, অনেক সময় দেখা যায় যে শেষ পর্যন্ত আ পুরো ইলেকটোরাল রোল এর সঙ্গে সেটা মেলে না। এবং এবারে আমরা পশ্চিমবঙ্গে যেই নির্বাচনটা দেখছি সেখানে ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই। এসআইআর এর ফলে আ ৯০ লাখের বেশি মানুষের নাম কাটা গেছে। ফলে ইলেকটোরাল রোলটা ছোট হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা আ একটু আগে তোমরা ২০২১ এবং ২০২৬ এর আ ২০২৪ এর নির্বাচন নিয়ে কথা বলছিলে। সেইখানেও আমরা যদি মার্জিন গুলো দেখি, আমরা দেখব যে খুব ন্যারো মার্জিনে বহু সিট বেরিয়েছে। সুতরাং আরেকটা বিষয় হচ্ছে যে এটা এজেন্ডা ফিক্স করার একটা বিষয় থাকে। আ সেই ক্ষেত্রে এখানে খুব ঝড় উঠেছে যেই কারণে আমাদের আলোটা পড়ে গেছিল। আ আ আ এজেন্ডা ফিক্স করার একটা বিষয় থাকে তার কারণ আমরা জানি যে এখন ভারতবর্ষে যেই বিভিন্ন চ্যানেল বিভিন্ন সংস্থার আ সঙ্গে কাজ করে এবং তাদের স্পন্সরশিপ এ কাজ করে। সুতরাং সেই সংস্থাগুলোর যেই এজেন্ট থাকে যেই কারণে এক্সিট পোলে অনেক সময় এক্সিট পোল এবং প্রি পোলে অনেক
আমার মনে হয় যে সেই কারণেই এক্সিট পোল শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, ভারতবর্ষের আরো যেই বিভিন্ন জায়গায় নির্বাচন হয়, সেখানেও কিন্তু এক্সিট পোল যেগুলো দেওয়া হয় সেটা শেষ পর্যন্ত অনেক সময় মেলে না। সমন্তক, আবার আপনার কাছে আমি ফিরছি। আমি যদি একটু গৌতম হোরের কাছে যাই। আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখানোর চেষ্টা করছিলেন যে, বিশেষ করে আমি যদি ভবানীপুরের কথা বলি, ভবানীপুরকে অনেকে বলছিলেন যে এইবার নির্বাচনের এপিসেন্টারে সেন্টার। পরিণত হয়েছে। তো এই লাইভটা শুরুর আগে আমরা আলোচনায় শুনছিলাম যে যতটা আশঙ্কা করা হয়, সেই আশঙ্কাজনক পর্যায়ে আসলে হিংসা হয়নি। কিন্তু তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা যেগুলোকে বলে থাকি সেগুলো ঘটেছে। ভবানীপুরে আসলে কি দেখলেন এবং কেন একটা ভবানীপুরটা আসলে একটা প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়েছে বিজেপি এবং তৃণমূলের জন্য? তার কারণ গতবার শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামে। সেবার নন্দীগ্রামেই একমাত্র মমতা লড়েছিলেন, হেরে গেছিলেন। এবারে মমতা সোজা মমতার বাড়িতে গেছে। এবারে ভবানীপুরে মমতা শুধুমাত্র ভবানীপুরে লড়ছেন গেছেন। তো এই অবস্থায় শুভেন্দু যদি মমতাকে হারিয়ে দিতে পারেন, তাহলে শুভেন্দু আবার এবারেও জায়েন্ট কিলার হবেন। এবং মমতা যদি শুভেন্দুর বাধাকে অতিক্রম করতে পারেন, তাহলে মমতার মর্যাদা বাঁচবে। তার জন্যই এটা ব্যাটল রয়্যাল, একটা মহাযুদ্ধ রূপান্তরিত হয়েছে এবং সবার নজর এর দিকে। আজ হয়নি, সেখানে কোনো রক্তপাত হয়নি, মৃত্যু হয়েছে। এক জায়গায় শুভেন্দুকে ঘিরে তৃণমূল কর্মীরা, সমর্থকরা তারা স্লোগান দিচ্ছিলেন, সেটা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়। শুভেন্দু তাদের দিকে তেড়ে যান, তা নিয়ে ছোটাছুটি হয়, আমরা দেখি। কর্মী সমর্থক দেখিয়েছে, বিভিন্ন গলিতে পুলিশ ঢুকে যায়। কিন্তু মোটের ওপর পরিস্থিতি অত্যন্ত শান্ত ছিল, পুরোপুরি শান্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রথম সকালে বেরিয়ে তিনি তার নির্বাচন ক্ষেত্রে ঘুরে বেরিয়েছেন এবং যেটা শুভেন্দুরা বলছেন, তিনি বেরোতে বাধ্য হয়েছেন। অন্য কোনোবার বেরোন না, কিন্তু এবার বেরোতে বাধ্য হয়েছেন, কোণঠাসা হয়েছেন। এগুলো হচ্ছে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি, এগুলো হচ্ছে জনগণকে একটা বার্তা দেওয়া। কিন্তু এবারে প্রত্যেকটা কেন্দ্রে একটা টান টান লড়াই হচ্ছে, যে কারণে আমরা যদি দেখি এখনো পর্যন্ত 6টা এক্সিট পোলের হয় এগিয়ে রাখা হয়েছে অথবা জিতিয়ে দেওয়া হয়েছে, একটি মাত্রতে তৃণমূলকে জেতানো হয়েছে। তো এইরকম একটা অবস্থা, এবং যে এক্সিট পোলের ফলাফল নিয়ে আমাদের সবসময় একটা সন্দেহ থাকে, তো এক্সিট পোলের স্যাম্পল সেই জনবিন্যাসকে ধরতে পারে না। দলিত আমরা গৌতম হোরের কাছে আরো একবার যাব। আমরা দেখছিলাম যে বেশ কিছু যত ভোটার সংবাদই আছে। হচ্ছে আসলে বেশ কিছু না। গৌতম হোরের কাছে আমরা আবারও ফিরছি এই আলোচনাটা নিয়েই। আমরা একটু সোহিনীর সঙ্গে স্টুডিওতে আলোচনা করে নেই। আমরা হুম, দেখছিলাম যে বিভিন্ন সংবাদে এই মূল আলোচনাটা কিন্তু ভবানীপুরকে কেন্দ্র করেই ছিল এবং একদম। একটা নিউজে আমি পড়ছিলাম যে দিনের কোনো একটা সময় ভবানীপুরের একটা বুথেই শুভেন্দু এবং মমতা হুম, তারা দুজনেই হুম, ছিলেন। একদমই। একই জায়গায় দীর্ঘক্ষণ তারা অবস্থান করেছেন কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের কোনো কথাবার্তা হয়নি, সৌজন্য বিনিময় হয়নি, না, কিছুই হয়নি। না। হিংসা হয়নি, হুম, বড় ধরনের রক্তক্ষয়ী কোনো ঘটনা ঘটেনি, হুম। ছোটখাটো বিষয় ঘটেছে সেটা ঠিক আছে। কিন্তু রাজনৈতিক যে এক ধরনের আ সেটাকে কি বলা যায়? এক ধরনের সৌজন্যতাবোধ, হুম, সেটা কি আসলে আরো খারাপের দিকে যাচ্ছে দিন, দিন? আরো কি সেটা আক্রমণাত্মক হয়ে উঠছে দলগুলো? একদমই তাই। আমি আজকে আরেকটা সংবাদ মাধ্যমে দেখলাম মীনাক্ষী এই মুহূর্তে বা লড়ছেন সিপিআইএম থেকে। তার একটি ছবি তার প্রতিদ্বন্দ্বীর সাথে তারা দুজনেই হাসছেন। তো আমি বলব না এটা সব জায়গায় হয়েছে। একদম মানে ওভারঅল খারাপ হয়ে গেছে এরকম নয়। কিন্তু শুভেন্দু আ অধিকারী আর মমতা ব্যানার্জির বোধহয় বিষয়টা একটু আলাদা। এবং যেটা ইতিহাসটা প্রেস্টিজ ইস্যু বলা হচ্ছিল প্রেস্টিজ যেটাকে। ইস্যু এবং ইতিহাস তো অনেকটা পুরনো। আর আমাদের যেরকম রাজনৈতিক হিংসার ইতিহাস আছে, সেরকম ইতিহাস আছে যে মানুষ দল বদলায়। যে মানুষ যে শুভেন্দু অধিকারী সে তো একসময় টিএমসি করেছে। সে টিএমসি ছেড়েছে, আবার টিএমসিতে ফেরতও এসেছে। সুতরাং তাদের যে একটা রাজনৈতিক সম্পর্ক তারও একটা ইতিহাস আছে। সুতরাং এটা এই মুহূর্তে শুধু ২০২৬ এর ভোটের নিরিখে দেখলে মনে হবে যে এটা এরকম কেন? কিন্তু এর পিছনে একটা বড় ইতিহাস আছে। সুতরাং ভবানীপুরে
ওনাদের দুজনের একে অপরের সাথে না কথা বলাটাই বোধহয় মানে বললে সেটা যে কোথায় যেত সেটা আরেকটা প্রসঙ্গ আপনি বোধহয়। আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলেছেন। আপনার বন্ধু-বান্ধবরা গত ১ মাস ধরে যা দেখছেন, তাতে হুম। কি মনে হচ্ছে আপনার যে সবচেয়ে বড় ইস্যুটা এই মুহূর্তে আসলে ভোটারদের কাছে কোনটা বাংলায়? দেখুন, ভোটারদের এসআইআর হওয়ার আগে এক ধরনের চিন্তা ছিল। আর এসআইআর শুরু হওয়ার পরে পুরো চিন্তাটা যেন একদম এলোমেলো হয়ে গেল। কারণ এসআইআর এর এই যে রাজনীতি, এটার একটা বড় রাজনীতি হচ্ছে ভয়ের রাজনীতি। যেটা হচ্ছে মানসিক চাপের রাজনীতি। যে মানুষ আ আপনি অধিকার পাবেন কিনা ভোটটা দেওয়ার সেটা আপনি জানেন না। এবং সেই ভোটের অধিকারের পরে চলে আসছে আপনার নাগরিকত্বের প্রশ্ন। সুতরাং আমার বন্ধু-বান্ধব বা আমার সমগোত্রীয় যারা আছেন বা ভারতে, তাদের সাথে কথা একসময় যখন ২০২৫ এ যখন ওদের সাথে কথা বলেছি, যে বিষয়গুলো নিয়ে ওদের সাথে কথা হয়েছে, এসআইআর এর পরে যেন সেটা অনেকটাই বদলে গেছে। এবং আ এবং সেটা আ এবং সেই আলোচনায় বারবার উঠে এসেছে যে আ আগে তো নিজের ডকুমেন্টেশন, আগে নিজের পরিচয়পত্র এগুলো আমরা আগে দেখি, তারপরে ভাববো। কিন্তু যেটা মানে ক্ষোভ হচ্ছে একটা বড় ইস্যু এবারে, যেটা ১৫ বছরের টিএমসির সরকার। তারা এই মুহূর্তে চাকরির যোগান দিতে পারছে না। আমার বয়সী যেহেতু আমার জেনারেশনের কথা বললেন, তাদেরকে সবাইকেই অন্য রাজ্যে, বেশিরভাগকেই অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে হয়। তো চাকরির যোগান নেই। আর যেখানে যোগান আছে সেখানে দুর্নীতি। যেরকম ২৫,০০০ শিক্ষকের বাতিল হয়ে গেল তাদের নিয়োগ, যেটা সুপ্রিম কোর্ট বললেন। তো সেই নিয়োগ বাতিল হয়ে যাওয়া সেটা একটা বড় ক্ষত। এবং সেটা টিএমসির জব স্ক্যামের সেটা ক্ষত। তো এইটা একটা বড় ইস্যু, আনএমপ্লয়মেন্ট। এটা সারা দেশেই একটা বড় ইস্যু কিন্তু অবশ্যই। সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, যেসব রাজ্যে হুম, বিজেপি ক্ষমতায় আছে, হুম, সেইসব রাজ্যেও কিন্তু একই ধরনের অভিযোগ আছে। এটা কি অবশ্যই। অনেকটা অ্যান্টি ইনকামবেন্সি? কিছুটা হ্যাঁ, এবং নারী নিরাপত্তা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। কারণ আমাদের চিফ মিনিস্টার একজন নিজে আইডেন্টিফাইজ অ্যাজ নারী। সুতরাং সে নারী। তো প্রশ্ন বারবার থেকে যায় এবং যখন উনি ১ম বার সরকার গঠন করেন, সেই বছরই পার্ক স্ট্রিটের একটি ঘটনা ঘটে। একটা পার্টিকুলার রেপ কেস, এবং সেই কেসটা হওয়ার পরে তার যে প্রতিক্রিয়া, সেটাও প্রচণ্ড আমাদের সবাইকে খুব অবাক করেছিল। এবং এই রিসেন্টলি আরজি করের যে কেসটি হয়, আরজি করের অভয়ার মা এখন এই পুরো রাজনৈতিক আলোচনার একদম কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুতে। হয়ে গেছেন। সেখানেও কিন্তু নারী নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন ওঠে যে সরকার সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো পুরো কেসটাকে। তো তাদেরকে কিভাবে বিশ্বাস করা যেতে পারে নিরাপত্তার জায়গা থেকে? সেটাও একটা প্রশ্ন হয়ে ওঠে। এবং তাছাড়া অফকোর্স গ্রাসরুট লেভেলে আপনার দাঙ্গা বা আ যে ধরনের পলিটিক্স হচ্ছে এই মুহূর্তে, সেটা নিয়ে তো অবশ্যই, কিন্তু সেটার একটা বড় ইতিহাস আছে পশ্চিমবঙ্গে, সেটা একটা অন্য আলোচনা বোধ হয়। কিন্তু ক্ষোভের জায়গা বড় হচ্ছে চাকরি, তারপরে নারী নিরাপত্তা। এই দুটো খুবই বড় ইস্যু। আপনি এসআইআর এর কথাও বলছিলেন। আপনি সম্প্রতি একটা প্রতিবেদন করেছেন হুম, ডিডব্লিউ বাংলার জন্য। হ্যাঁ। এসআইআর এর জিনিসটা যদি আমাদের এসআইআর এর কারণে কি ধরনের প্রভাব পড়েছে ভোটে, সেটা যদি আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য একটু কিরকম বুঝিয়ে বলেন। প্রভাব পড়েছে ভোটে, সেটা তো মানে ভোট দানের ক্ষেত্রে সেটা একমাত্র আমরা বুঝতে পারবো চৌঠা মেতে। হুম। কিন্তু আমি যদি একদম নাম্বারের জায়গা থেকে দেখি, মানে আমাদের এসআইআর হওয়ার আগে মোট ভোটার ছিল ৭,৬৬,০০,০০০। এবং এসআইআর প্রক্রিয়ায় মোট প্রথমে ৯১,০০,০০০ নাম বাদ যায়। তারপরে অ্যাপিল কোর্ট ইত্যাদি সবকিছু হওয়ার পরে ফাইনাল ভোটার লিস্ট দাঁড়িয়েছে ৬,৮২,০০,০০০। সুতরাং সেখানে 84 লাখ ৮৪ লক্ষ মানুষ বাদ গেছেন, যেটা ১১%, সেটা কম নয়। এবং এই যে বাদ পড়া, সেই বাদ পড়া এবং এই এসআইআর যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সেটা আগেও হয়েছে। এটা প্রথমবার নয়। এটার নেচারটা একদমই আলাদা, কিন্তু এটা আগেও হয়েছে। এবং এইবারে যেটা নতুন ঢুকলো সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে সমস্যার শুরু। কারণ এখন এই মুহূর্তে যদি আমি নাম্বারে দেখি, সেখানে 63% হিন্দু আর 34% মুসলিম টোটাল তারা বাদ গেছেন। কিন্তু আন্ডার লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা অ্যাডজুডিকেটেড হয়েছেন, সেখানে 27.16 লাখ এই নাম বাদ পড়েছে টোটাল। এবং তার মধ্যে এই পার্টিকুলার ক্যাটেগরির মধ্যে ১৭ লক্ষ মুসলিম, প্রায় 60%। মোর দ্যান 60%। সুতরাং এই পুরো যে ফ্লিপটা হলো, এখানেই প্রশ্ন ওঠে যে এটা কি টার্গেটিং হচ্ছে? এই নতুন করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ঢোকানোর কি কারণ? কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে ইস্যুগুলো তোলা হয়, সেখানে ছিল হচ্ছে আনরিয়ালিস্টিক এজ গ্যাপ।
যে যদি বাবা এবং ছেলে বা মেয়ের এজের ডিফারেন্স হয় ধরুন ৫ বছর, সেটা তো হওয়া সম্ভব নয়। তো এটা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং এক্সেসিভ ফ্যামিলি লিঙ্কিং মানে ধরুন একজন বাবার ৭ এর বেশি যদি ছেলে বা মেয়ে হয়, তাহলে সেটা প্রশ্ন ওঠে। প্রবলেমটা হয় হচ্ছে এই এসআইআর তো বিহারেও হলো। গত বছরই বিহারে যখন ভোটার তালিকার সংশোধন হয়, সেই সময় হয়েছিল। এবং সেই সময় যে সফটওয়্যার ইউজ হচ্ছে, সেই সফটওয়্যার নিয়ে প্রশ্ন ওঠে। এবং ইসিআই নিজে সুপ্রিম কোর্টকে বলে যে এই পার্টিকুলার সফটওয়্যারে এই ইস্যু আছে। সেটা সত্ত্বেও সেই সফটওয়্যারটা ইউজ করা হলো ওয়েস্ট বেঙ্গলের এই এসআইআর এ। তো এইটা নিয়ে অবশ্যই মানুষের মনে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু এটাই হচ্ছে মজা যে কারণে ভয়ের রাজনীতি বললাম, যে মানুষকে যদি ভয়ে আপনি রাখতে পারেন, তার তখন আর প্রশ্ন করার প্রবৃত্তি থাকে না। সে তো তাকে আগে নিজের প্রাণ বাঁচাবে, তারপরে তো প্রশ্ন করবে। সেটা আসলে রাজনীতিবিদদের দায়িত্ব, কারণ বিরোধী রাজনীতিবিদরাও তো ছিলেন। তারা বটেই, কতটুকু ছিলেন বটেই, বটেই। আমরা যদি একটু আমাদের সহকর্মী যারা মাঠে এ নিয়ে রিপোর্ট করেছেন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একটু এই বিষয়ে কথা বলি। আমি সমন্তক ঘোষের কাছে যেতে চাই। সমন্তক, আপনি সীমান্ত এলাকায় ঘুরে এসেছেন। বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতেই দেখা যাচ্ছে যে এই নিয়ে বিতর্কটা বেশি হচ্ছে। তো আমরাই একটা প্রতিবেদন প্রকাশ করেছিলাম যেখানে সোহিনী যেমনটা বলছিলেন যে বিশেষ কিছু জনগোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে। আপনি আসলে কি দেখেছেন? এসআইআর এখন যে নির্বাচন হলো, আসামের বিধানসভা নির্বাচনও আপনি কভার করে এসেছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তো মাত্র শেষের পথে। এই দুটো নির্বাচনে এই বিষয়টা আসলে কতটুকু ভূমিকা রেখেছে? প্রভাব কতটুকু পড়বে? প্রথমত যেটা টার্গেট করার কথা বলা হচ্ছিল সেটা তো খুব স্পষ্ট। আসামেও এটা আমরা দেখেছি, আজকে থেকে নয়, অনেকদিন ধরে। আসামের আগে এনআরসি হয়েছে, সেখানেও আমরা দেখেছি যে এই ধরনের একটা টার্গেট তৈরি করা হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে এসআইআর এ এই ধরনের যে টার্গেট করা হয়েছে, সেটা অনেকটা স্পষ্ট। আমি এটার বলার কারণ হচ্ছে যে আমরা যদি এসআইআর যে জায়গাগুলোতে হয়েছে, যেখানে এসআইআর এর এফেক্ট সবচেয়ে বেশি, সেই জায়গাগুলোতে যদি আমরা একটুখানি আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে গেছি বা লিস্ট দেখেছি, তখন আমরা দেখেছি যে একই পরিবারের মধ্যে ২ জনের নাম আছে, ৩ জনের নাম নেই, বা ৪ জনের নাম আছে, ২ জনের নাম নেই। এটার থেকেই বোঝা যায় যে আসলে এই যে নামগুলো যখন বাদ দেওয়া হয়েছে, তখন সেটা খুব অ্যাব্রাপ্টলি বাদ দেওয়া হয়েছে। আ আসলে তার মধ্যে কোনো লজিক নেই। তো সেটা তো আমরা দেখতে পেয়েছি এবং সেটা খুব স্পষ্টভাবে দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এটার প্রভাব ভোটে কিরকম ভাবে পড়তে পারে। এটার প্রভাব ভোটে সাংঘাতিক ভাবে পড়তে পারে এবং সেটা খুব সিম্পল লজিকে যদি ভাবি তাহলে চলবে না। যদি সিম্পল লজিকে ভাবি তাহলে বলতে হয় যে যেই পরিমাণ মানুষের নাম বাদ গেছে, এবং সেখানে, কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গের ভোট খুব পোলারাইজড ভোট হচ্ছে একটা, এবং এখানে একটা ধর্মীয় মেরুকরণও তৈরি হয়েছে। ফলে মুসলমানদের নাম যদি বেশি কাটা যায়, তাহলে তাদের ভোট কম পড়বে, এইরকম একটা সিম্পলিফাইড লজিক রয়েছে। কিন্তু এটার লজিকটা এতটা সিম্পলিফাইড নয়। তার কারণ এই নাম বাদ পড়ার কারণে আমরা জানি যে অনেক আ এর আগে যখন ভোট হয়েছে আমরা দেখেছি ৮০% ভোট পড়েছে, ৮২% ভোট পড়েছে। কিন্তু এই যে এবারে এত বেশি ভোট পড়ছে, তার কারণ সবাই ভোট দিচ্ছেন। যারা বাইরে থাকেন, পশ্চিমবঙ্গের ৬০ লাখেরও বেশি মানুষ তারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তারা সকলে এবার এসে ভোট দিচ্ছেন। এই যে যারা বাইরে থেকে এসে ভোট দিচ্ছেন, পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন সেই সমস্ত জায়গাতে, বহু জায়গাতে বাংলাদেশী বলে বহু বাঙালিকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে হ্যারাস করা হয়েছে। তারা এসে এবারে ভোট দিচ্ছেন। সুতরাং আ ভোট নাম বাদ পড়েছে, ফলে সেটার সুবিধে পাবে কোনো একটি দল। এইটা এত সহজে ভাবলে বোধহয় চলবে না। এর মধ্যে অনেক রকমের ইকুয়েশন কাজ করছে। তবে এটা ঠিক, এইবারের পশ্চিমবঙ্গের ভোট এসআইআর এর ভোট। এবারের পশ্চিমবঙ্গের ভোটের এক এবং একমাত্র ইস্যু এসআইআর। অলমোস্ট গোটা পশ্চিমবঙ্গে সেই ছবি আমরা দেখতে পেয়েছি, শহরের কিছু জায়গা বাদ দিলে। ফলে এই এসআইআর এর মানে বলা যেতে পারে যে এসআইআর যেটা হলো সেটা কতটা ভ্যালিড, সেটার উত্তরও কিন্তু খানিকটা পাওয়া যাবে ৪ তারিখের রেজাল্টে। মানুষ যদি আ আ বিরোধী পক্ষের দিকে ভোট দেন, যদি বিজেপির দিকে ভোট দেন, তাহলে বুঝতে হবে যে এসআইআর এ খুশি হয়ে বহু মানুষ ভোট দিলেন, পোলারাইজড হলেন। আর যদি দেখা যায় যে সেটা সেরকম হচ্ছে না, তাহলে এটাও বলা যেতে পারে যে এসআইআর এর বিরুদ্ধেও বহু বহু মানুষ ভোট দিলেন। ফলে এইটা কিন্তু এবারের রেজাল্টে পরিষ্কার হবে। কিন্তু এমন কোনো প্রশ্ন কি তোলা সম্ভব যে তৃণমূল যদি হেরে যায় তারা বলতে পারে যে এসআইআর এ ইচ্ছে করে তাদের ভোটারদের বাদ দিয়ে হারিয়ে দেয়া হয়েছে? আ আর এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন আ এই ২ দিন আগেই আমরা একজন অ্যাডভোকেট এর সঙ্গে আমাদের শোতে তিনি এসেছিলেন। তিনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে এরকম অনেক জায়গায় থাকতে পারে যেখানে যেই আ মার্জিন হবে সেটা হয়তো ৫,০০০ এর নিচের মার্জিন। তারপরে দেখা গেল যে যাদের নাম এখন বাদ গেছে এবং যারা এখন আ আ বিভিন্ন ট্রাইব্যুনালে যাদেরকে যেতে হচ্ছে, সেখান থেকে যদি তাদের নাম আ ফিরে আসে,
এবং সেটা যদি 5,000-এর বেশি হয়, তাহলে প্রশ্ন তোলা যেতেই পারে যে তাহলে কি আহ, এই যে রেজাল্টটা এলো সেই রেজাল্টটা কি ঠিক নয়? ফলে আমার ধারণা যে এই নামগুলো আসার পরে এবং রেজাল্ট বেরোনোর পরে এই নিয়ে বহু মামলা হবে, এবং এই বিষয়টা থাকবে। আমরা একটু গৌতম হোরের কাছেও যাই এই বিষয়ে। এর আগে আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি। আজকে আমি সকালে দেখছিলাম একজন একটা টুইট করেছেন। একজন আ তিনি পশ্চিমবঙ্গেই থাকেন। তো তিনি শেয়ার করছিলেন যে যেহেতু কমনওয়েলথ অফ নেশনস আ ইন্ডিয়া আছে, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার যে ইউকের যে লোকাল ইলেকশনস গুলো আছে সেগুলো অনেকগুলোতেই তিনি ভোট দিতে পারেন। কিন্তু এই মুহূর্তে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, সেটির কারণে তিনি পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোট দিতে পারছেন না। তিনি ভারতে থেকে ভারতের নির্বাচনে অংশ নিতে পারছেন না। তার পাসপোর্ট আছে, সবকিছুই আছে তারপরও। কিন্তু ইউকেতে তার সেই অধিকারটা আছে। তো গৌতম হোর একটু আমাদেরকে বলবেন, আবির যেরকম বলছিলেন যে বড় একটা প্রভাব পড়বে এবং একমাত্র প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্নটা এসআইআর হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে নির্বাচনের পরেও কি আসলে এই বিতর্কটা থাকবে? আবির যেরকম সিচুয়েশনের কথা বলছেন, সেরকম যদি আদালতের মাধ্যমে অনেকেই আসলে আবার তাদের নাগরিকত্ব ভোটাধিকার ফিরে পান এবং সেটা যদি এরকম বড় একটি সংখ্যা হয়, সেক্ষেত্রে কি এটা আদালতেও প্রশ্নবিদ্ধ হতে পারে? নির্বাচনের ফল যাই হোক। অনুপম, আপনার এই প্রশ্নের উত্তরে আসার আগে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা একটু আগে সৌজন্যের প্রসঙ্গটা তুলেছিলেন। আজ ভবানীপুরে যখন এই ঘটনাটা ঘটে, তখন আমি এবং সময়িতা দুজনেই সেখানে উপস্থিত ছিলাম। আচ্ছা। এই মুখোমুখি তারা হননি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তারা মুখোমুখি হননি। মমতা বন্দ্যোপাধ্যায় তখন একটি বাড়িতে তার দলের এক নেতার বাড়ির ভেতরে ছিলেন। শুভেন্দু আসেন, সোজা বুথে যান, বুথ থেকে বেরিয়ে আসেন, তারপরে সেখান থেকে বেরিয়ে যান। ফলে তাদের পক্ষে সৌজন্য বিনিময় করাও সম্ভব ছিল না। হ্যাঁ, এবারে আমরা এসআইআর এর প্রসঙ্গে আসি। এসআইআর হচ্ছে এবারের নির্বাচনে একটা কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরেই আবর্তিত হয়েছে গোটা নির্বাচন, এবং নির্বাচনের পরবর্তী সময়েও দেখা যাবে যে এই এসআইআর এর বিশাল একটা প্রভাব আছে। কিরকম ভাবে? কারণ যাদের নাম এখনো বিচারাধীন আছে, তাদের নামগুলো বেরোবে এবারে। তাদের সম্পর্কে বিচারকরা কি রায় দেন সেটা দেখতে হবে। তারপরেও তাদের আদালতের কাছে যাওয়ার কথা আছে, যেটা সমন্তক বলছিল যে অনেক মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সত্যিই তাই। সব থেকে বড় কথা হচ্ছে যে যারা পরিযায়ী শ্রমিক, যারা খুব গরিব মানুষ, যাদেরকে রুটি রুজির চিন্তাটাই বেশি করতে হয়, তারা এই আইন আদালতটা করবেন কি করে? এখানেই যদি যে আইনজীবীরা এই এসআইআর নিয়ে কাজ করছেন, তাদের মধ্যেও এই প্রশ্নটা উঠেছে। তারাও চিন্তা ভাবনা করছেন যে এই মানুষগুলোকে সাহায্য করার জন্য তাদেরও কিছু করা দরকার। ফলে এটা নিয়ে অনেকটা ভবিষ্যতে অনেক জলঘোলা হবে, অনেক প্রয়াস হবে, আইন আদালত হবে। সব থেকে বড় কথা যে মানুষগুলো ভয়টা পাচ্ছেন কেন? কারণ তাদের সামনে আসামের একটা উদাহরণ রয়েছে। আসামে যেরকম ভাবে তার অনেক মানুষকে, যাদের নাম বিদেশিদের তালিকায় আছে, তাদেরকে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিছু মানুষ আবার ফিরে এসছেন। যে এই ব্যাপারটা দেখে তারা ভয় পাচ্ছেন, যদি ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কি আমাদের নাগরিকত্ব চলে গেল? তো এগুলো অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িয়ে আছে, কিছু রাজনৈতিক, কিছু সামাজিক, কিছু একটা মানুষের মৌলিক যে অধিকার সেই সংক্রান্ত। ফলে এটা নিয়ে তর্ক বিতর্ক, এটা নিয়ে জল ঘোলা, এটা নিয়ে আর আলোড়ন, এটা চলতেই থাকবে ভোটের পরেও। এর মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে নির্বাচনে ফল যাই হোক, যেই দলই জিতুক, এই জিনিসটা আসলে সহজে মীমাংসা হচ্ছে না। না, সেটাই বলছি যে যাই হোক না কেন ভোটের ফল, বিজেপি জিতুক বা তৃণমূল জিতুক, যাদের নাম বাদ গেছে তাদের কি হবে এই বিষয়টা নিয়ে ভোটের পরে অনেক দিন ধরে এই আলোড়নটা চলবে। হয়তো মিডিয়া দৃষ্টি সেদিকে যাবে না, কারণ এখন ভোট বলে মিডিয়ার দৃষ্টি সমস্ত ভাবে ভোটের ওপর আছে। যেহেতু এসআইআর একটা বড় চরিত্র, ভোটের মূল চরিত্র তাই এসআইআর এর ওপরে আছে। মিডিয়ার চরিত্র হলো যখন যে বিষয়টা ওঠে সেটাকে নিয়ে কথা বলা, তারপরে ভুলে যাওয়া। সাধারণত এটাই আমরা ভারতবর্ষের যে দেশের যে মিডিয়া, তারা এটাই করে থাকে। কিন্তু এই মানুষগুলোর কাছে যেহেতু এটা জীবন মরণের সমস্যার মতন হয়ে দাঁড়িয়েছে, তারা এত সহজে এটাকে ছেড়ে দিতে পারেন না। কারণ তাদের অস্তিত্ব, তাদের মানসিক স্বাস্থ্য, তাদের শারীরিক স্বাস্থ্য, সমস্ত কিছু এটার উপরে নির্ভর করছে। অনুপম।
তাদের পুরো ভবিষ্যতই আসলে সেটার উপর নির্ভর করছে। তো আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে আমরা নিয়মিত সেটার আপডেট দিতে থাকবো। গৌতম হোড়, আপনাকে অনেক ধন্যবাদ। সমন্তকের কাছে আমরা পরে ফেরত আসছি এবং আমাদের সঙ্গে এখন সময়িতা চক্রবর্তীও যোগ দিবেন। আমরা সেটায় যাওয়ার পরে এই যে এসআইআর এর কথাটা আমরা বলছিলাম। তো সেই একদম। ক্ষেত্রে আইডেন্টিটি একটা বড় বিষয়। সেটা আমরা আসামে অনেক আগে থেকেই দেখে আসছি। যে আপনি অহমিয়া নাকি বাঙালি হুম, নাকি মুসলিম নাকি কি, হুম, মানে এটা একটা হুম, জগা খিচুড়ি অবস্থা যদি আমরা হুম, বলি। হুম। আমরা পশ্চিমবঙ্গে এখন দেখতে পাচ্ছি যে এটা আগে যেরকম ব্যাক স্টেজে আলোচনাটা ছিল, এটা এখন মূল স্টেজে চলে এসছে। এবং এটা কি বলা যায় যে মূলত নির্বাচনে এখন নানা ধরনের আইডেন্টিটির পাশাপাশি মূল আইডেন্টিটি দুটো, একটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, একটি হচ্ছে হিন্দুত্ববাদ। সেটার লড়াই চলছে। এটা কি বলা যায় নাকি এটা আরেকটু জটিল? কি মনে হয় আপনার? না, একদমই। আমার মনে হয় এটা তো অবশ্যই খুবই, খুবই ক্লিয়ার হয়ে গেছে আমাদের বিগত ১ মাসে, ১ মাসেরও কম আসলে। বিজেপি আ যে প্রচার চালালেন খুবই অ্যাগ্রেসিভলি গ্রাউন্ডে প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী নিজে। এই প্রধানমন্ত্রী নিজে, সরি। প্রধানমন্ত্রী নিজে। এবং শুধু প্রধানমন্ত্রী নয়, তার আগেও বিজেপির নানা সদস্য বারবার বাঙালির হওয়ার নানা ধরনের আইকন, সেটা মাছ থেকে আরম্ভ করে শক্তি চট্টোপাধ্যায়ের একটা ছবি কিংবা আম গঙ্গার বুকে আ নৌকো ভ্রমণ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আমার সোনার বাংলা, সব ধরনের আইকন যা হতে পারে, তারা একেবারে আগলে নিয়েছেন। তো এটা খুবই, খুবই ক্লিয়ার যে বাঙালি আইডেন্টিটি যেখানে জয় বাংলা হয়ে গেল টিএমসির নতুন, নতুন স্লোগান। স্লোগান, যেখানে আগেরবার ছিল খেলা হবে। একেবারে একদম চ্যালেঞ্জ। এবারে জয় বাংলা। তো এটাই এখানে পরিষ্কার যে বাঙালি কে? এটা হচ্ছে ১ম প্রশ্ন। এবং গত বছর এইরকম সময় ২০২৫ মেতে, সেই সময় পেহেলগাম অ্যাটাক আমরা সবাই জানি। খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু তারপরে যেটা শুরু হয় অপারেশন পুশব্যাক। সেই সময় সারা দেশে বাঙালি, আপনি যদি বাংলা কথা বলেন, সেই ভাষার ভিত্তিতে ১ম এ আপনাকে স্ক্রিন করা হচ্ছে, আপনাকে আইডেন্টিফাই করা হচ্ছে। তারপরে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি বাংলাদেশী নন। এবং সেখানে অবশ্যই একটা ইকোনমির প্রশ্ন ওঠে। কারণ পরিযায়ী শ্রমিক যারা, তারা সবথেকে বেশি এর বিপর্যস্ত হয়েছেন সেই সময়। তো গত বছর থেকে এটা খুবই আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি আইডেন্টিটিকে নিয়ে প্রশ্ন উঠছে এবং তারপরে তার সাথে যোগ হচ্ছে যে আপনার ধর্মটা কি? সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আপনি আমাকে বলছিলেন যে খোদ কলকাতাতেই হুম, বা পশ্চিমবঙ্গেই হুম। বাংলা বলার জন্য কাউকে বাংলাদেশী বলে ট্যাগ দেয়া হচ্ছে। এটা একদমই, একটু আমার কাছে আশ্চর্য লেগেছে যে একদমই। পশ্চিমবঙ্গের বাইরে সেটা ঘটতে পারে কিন্তু হুম। পশ্চিমবঙ্গের ভেতরেও? দেখুন, পশ্চিমবঙ্গ তো খুব স্পেশালি কলকাতা অনেক, অনেক বছর ধরে একটা মেট্রো সিটি। হুম, প্রচুর ভাষাভাষী মানুষ থাকেন। যে ভবানীপুরের আমরা কথা বলছি, সেখানে ভবানীপুর গুজরাটি সোসাইটি খুবই একটা বড় আ এলাকা জুড়ে। তো নানা ধরনের ভাষাভাষী মানুষ থাকেন। তো এটা নিয়ে কোনো বড় আমাদের ভাষা ভিত্তিক কোনো ধরনের রাজনৈতিক হিংসা আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দেখিনি, এতদিন যাবৎ আমরা দেখিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ভাষার মানুষ আছেন। তো যেই আমি পার্টিকুলার নিউজটার কথা বলছিলাম, সেটা গত বছর আসে। একটা সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট যে একজন একটা এলিভেটরে কোনো একটা খুবই বড় অ্যাপার্টমেন্টের, যেখানে অবশ্যই নানা জায়গার মানুষ থাকেন। সেখানে একজন বাংলায় কথা বলছে, তাকে একজন হঠাৎ করে অ্যাটাক করে বলছেন যে, "আপনি বাংলায় কেন কথা বলছেন?" এই প্রশ্নটা একজন পশ্চিম বাংলায় দাঁড়িয়ে থাকা একজন মানুষ, একজন বাঙালিকে সে প্রশ্নটা করা হচ্ছে। এখানে বাঙালিকেও প্রশ্ন যে আপনি বাঙালি যে আইডেন্টিটি, সেটা যে কি রবীন্দ্রনাথই আটকে আছে নাকি আপনি নতুন করে আইডেন্টিটি খুঁজে পেয়েছেন? সেখানেও আরেকটা প্রশ্ন আসে। এই বাঙালি আইডেন্টিটি কিন্তু মাছের বাজারে, আপনি যেরকম বলছিলেন মাছের বাজারেও পৌঁছে গেছে। আমাদের সহকর্মী সময়িতা চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সময়িতার কাছ থেকে জেনে আসি, তিনি সম্ভবত আমি ভুল না করে থাকলে গতকালই এই যে মাছের সঙ্গে বাঙালিত্ব এবং সেটাকে কিভাবে বিভিন্ন দল কাজে লাগাচ্ছে, বিশেষ করে বিজেপি, সেটা নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন। সময়িতা, মাছ কেন হঠাৎ করে আইডেন্টিটির একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? অনুপম, এই বিষয়টা নিয়ে আমরা সকলেই খুব ভালো করে জানি যে বাঙালিকে যখন কোনো একটা বাঙালিকে নির্দিষ্টভাবে পরিচয় দেওয়া হয়, বাঙালির পরিচয় বাইরের জগতের কাছে, তখন কয়েকটা নির্ণায়ক থাকে। তার মধ্যে একটা মাছ, একটা মিষ্টি, একটা নমস্কার, কিছু ক্ষেত্রে মিষ্টি দই, মিষ্টিটা আরো খাবারের সঙ্গে বাঙালিকে স্টিরিওটাইপ করার একটা পুরনো এবং দীর্ঘ ইতিহাস আছে। ফলে মাছে ভাতে বাঙালি
এই প্রবাদটা কিন্তু নতুন নয়, এই প্রবাদটা কিন্তু বহুদিনের। ফলে বাঙালির সঙ্গে নিজেদেরকে আত্মিক করার জন্যই হোক বা বাঙালিকে নির্দিষ্ট করার জন্যই হোক, মাছ কিন্তু বারবার বারবার আসে। আমরা গতকাল আমরা একটা মাছের বাজারে গেছিলাম। আসলে মাছ এবার এই ভোটের লড়াইয়ে সেন্টার স্টেজ নিয়েছে। মাছ মানে প্রার্থীরা মাছ ধরে প্রচারে এসেছেন, ছবি উঠেছে, ফটো অপ হয়েছে। কিন্তু আমরা যে আলোচনাটা গতকাল করেছিলাম, যে আলোচনাটা আমরা বারবার করছি এবং বারবার তুলে আনার চেষ্টা করছি, যে শুধুমাত্র এরকম কিছু প্রতীক দিয়ে বাঙালি অস্মিতাকে কি আদেও মানে সম্পূর্ণ করা যায়? বাঙালি অস্মিতা কি শুধুমাত্র মাছে, ভাতে বা মিষ্টিতে আটকে আছে, নাকি বাঙালি অস্মিতা তার থেকে অনেক বড়? বাঙালি অস্মিতা আঘাত পেলে কি করতে পারে? বাঙালি অস্মিতাকে কিভাবে ডিফাইন করা যায়? আমরা কিন্তু এই আলোচনাগুলো করছিলাম। আরেকটা আলোচনা করছিলাম যে মাছ গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু মাছের পাশাপাশি মূল্যবৃদ্ধি তো আরো গুরুত্বপূর্ণ। তাহলে যেই জিনিসগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা এসআইআর হোক, মূল্যবৃদ্ধি হোক, শিক্ষার অবস্থা হোক, স্বাস্থ্যের অবস্থা হোক, সেই আলোচনার তুলনায় মাছের বাজারে মাছ নিয়ে প্রচার করাটা সেটা একটা খানিকটা রাজনৈতিক গিমিক তো বটেই। তো এই বিষয়টা কি আসলে যাদের জন্য এই প্রচারটা করা হচ্ছে তারা কতটুকু ভালোভাবে নিচ্ছেন আর কতটুকু আরোপিত মনে করছেন? তারা কি ভালোভাবে দেখছেন বিষয়টা আহ নাকি? আমি গতকালও বলেছিলাম, আমি আজকেও বলতে চাই যে কলকাতাতে যখন বাইরে থেকে কোনো মানুষ আসেন, কোনো সেলিব্রিটি আসেন, কোনো নামকরা তারকা আসেন, তারা এসে প্রথম যে কথাটা বলেন সেটা হচ্ছে অবাঙালি ভাষী যারা, তারা প্রথমে এসে যে কথাটা বলেন, আমি তোমাকে ভালোবাসি। তাদের নিজেদের অ্যাকসেন্টে তারা এই কথাটা বলে, আমি তোমাকে ভালোবাসি। এবং তারা বলেন যে আমি মিষ্টি খাবো, মাছ খাবো, বা আমি মাছ খেতে ভালোবাসি। এটা খুব কমন। আর এটাতে সাধারণভাবে আমরা দেখেছি যে বাঙালিরা উদ্বেলিত হন, কিন্তু সেটা সাধারণভাবে ওই যে তারকারা আসছেন তাদের ঘিরে যে উন্মাদনা, সেটাকে রিপ্রেজেন্ট করে। রোজকার জীবনে রোজকার জীবনে যেখানে মানুষ বাজারে যাচ্ছেন, যেখানে মানুষ মূল্যবৃদ্ধির সাথে লড়াই করছেন, এসআইআর এর সাথে লড়াই করছেন, সেখানে মানুষকে মাছের প্রলোভন দেখিয়ে যে আমিও মাছ খাই আপনারই মতন, ফলে আমি আপনারই মতন একজন মানুষ, এইটা কতখানি এটা একটু সরলীকরণ আর কি। এটা দিয়েও বাঙালিকে একই রকম ভাবে ভোটের বাক্সে উদ্বেলিত করা যাবে কিনা, সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়, অনুপম। আম এটা এটা কিন্তু শুধুমাত্র সেলিব্রিটিরা আসেন বা বাইরে থেকে হুম, কেউ এসে অবাঙালি যারা তারা এসে এটা করেন এরকম কিন্তু না। আমরা হুম, কিন্তু দেখেছি যে একই ভাষা হুম, মোটামুটি কাছাকাছিই তো সংস্কৃতি। এপার ওপার একদমই। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ। তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে সম্পর্ক সেটাও কিন্তু ইলিশ মাছকে কেন্দ্র করে অনেকটা হ্যাঁ, আবর্তিত হয়। এবং একই একদম প্রশ্নই করা যায়। একদম একই প্রশ্নই করা যায় যে যখন তিস্তার জল নিয়ে ঝামেলা চলছে তখন একদমই, আমরা ইলিশ মাছ নিয়ে কথা বলছি। একদমই। কিন্তু তারপরও আসলে খাবার এবং ভাষা, বিশেষ করে আমরা যখন অন্য কোনো একটা ভাষা বলি, আমরা বাঙালি, আমরা যখন অন্য কোনো ভাষা বলি হুম, ওই মানুষগুলোও কিন্তু আরে আমার ভাষায় হ্যাঁ, কথা বলছে। এটা একটা বড় বিষয় কিন্তু একদম। সময়িতা যেটা বলছিলেন ঠিকই সেটা ভোটের বাক্সে প্রভাব ফেলার মতো কতটুকু এবং গুরুত্বপূর্ণ হবে সেটা আমি এবং জানি না। আরো একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে তো আপনি ওই যে খুব স্টিরিওটিপিক্যাল যে আইকন গুলোকে আপনি আপন করে নিচ্ছেন, কিন্তু তাহলে তো আপনি বিদেশী থেকে যাচ্ছেন। হ্যাঁ। তাহলে তাহলে আপনার আইডেন্টিটি আমরা দেখতে পাচ্ছি, আপনি এসছেন বাইরে থেকে, করলেন কয়েকটা জিনিস, করে আমি তো চলে যাবেন আপনি। তো বাংলাদেশের প্রসঙ্গ যেহেতু আসলেই আমরা আ পশ্চিমবঙ্গ বিশেষ করে আসাম বটেই, কিন্তু পশ্চিমবঙ্গ বিশেষ করে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজ্য। কারণ একেবারেই সীমান্ত এলাকা এবং আগেই যেটা বলছিলাম যে একই সংস্কৃতি, একই ভাষা, একই পোশাক। শুধুমাত্র সীমান্তটা আলাদা। হুম। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশের যারা দর্শক আছেন আমাদের তারাও আসলে খুব আগ্রহ সহকারেই দেখছেন। শুধুমাত্র আমাদের দর্শকরা না, বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছেন তাদেরও নজর সেইদিকে আছে। বাংলাদেশের যারা কূটনীতি বিশ্লেষক আছেন তাদেরও নজর সেদিকে আছে। তো বাংলাদেশের জন্য সেটা কেন গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন করেছিলাম বাংলাদেশের বেশ কিছু কূটনীতি বিশ্লেষককে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। তাদের বক্তব্যটা যদি আমরা একটু শুনে আসি তারপর আমরা সমন্তকের কাছে যাব। সীমান্ত হত্যা বারবারই বলা হচ্ছে জিরোতে নামিয়ে আনা হবে, সেটা কিন্তু নামছে না। এবং সেই জায়গাটাতে আহ, এখানে কোন সরকার ক্ষমতায় আছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমি আবারও বলছি টিএমসি এতদিন আছে এবং তারপরেও সীমান্ত হত্যা হচ্ছে, কিন্তু আমরা মনে করি দ্যাট এখানে যদি এমন একটা দল ক্ষমতায় আসে যারা একটা মানে হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাস করে, তখন আমাদের বর্ডার এলাকার জন্য এটা একটা খুব
টেনশনের ব্যাপার হয়ে যাবে। তাদের নির্বাচনী প্রচারণাতেও দেখবেন যে বাংলাদেশকে একটু নেগেটিভলি ফ্রেমিং করার একটা ব্যাপার আছে, এবং এখানে এটা মানে যেটা মনে হচ্ছে যে ডানপন্থার একটা উত্থান দু দেশেই যেহেতু ঘটছে, সুতরাং এই ডানপন্থার উত্থান ঘটার সাথে সাথে একটা নির্দিষ্ট গোষ্ঠীকেও একটু চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে, যে তাদেরকে বিভিন্ন ধরনের ভোটার যে নির্বাচনী এলাকা যেগুলো আছে সেগুলোতেও কিন্তু বিভিন্ন রকমভাবে তাদেরকে কিন্তু এটাকে কি বলা যায় যে পুনর্নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে, ভোটার বাদ দেওয়া হচ্ছে, অবৈধ ভোটারের কথা বলা হচ্ছে, অথবা ভুয়া ভোটারের কথা বলা হচ্ছে। সো এই জিনিসগুলো দেখবেন যে আসলে বাংলাদেশ ইন্ডিয়ার যে রিলেশনস সেগুলোতে সামনের দিনগুলোতে প্রভাব ফেলবে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য এবং কানেক্টিভিটির যে ধরনের উদ্যোগগুলো আছে, সেই উদ্যোগগুলো এই মুহূর্তে এগুলো বন্ধ আছে, এগুলো অনেকটা থমকে আছে, এবং সেটিও কিন্তু চালু করতে হলে কেন্দ্রের সাথে বাংলাদেশের সম্পর্কের আরো উন্নতি প্রয়োজন। আরেক দিক থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে পানির বিষয়টা। পানির বিষয়টা হচ্ছে যে এখানে আমরা দেখেছি মমতা ব্যানার্জির সরকার অনেক দিন ধরেই বলে আসছে যে পানি বন্টন তিনি করতে চান না, কারণ তাদের রাজ্যের ক্ষতি হবে। কেন্দ্রীয় সরকার আমাদেরকে বলে এসছেন যে এই রাজ্য যদি নিজেরা রাজি না হয় তাদের এখানে কিছু করণীয় নাই। এখন ইলেকশনের পরে কি হবে এটা আমাদের দেখা বাকি আছে। এই বিষয়ে একটু সমন্তকের কাছে যাই। সমন্তক, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছিলেন যে বাংলাদেশের যারা কূটনীতি বিশ্লেষক আছেন তাদের আসলে উদ্বেগের জায়গাগুলো কোনটি, বিশেষ করে সীমান্ত হত্যা এবং তিস্তা। তো তারা অনেকটাই মনে করছেন যে যেহেতু তিস্তার বিষয়টা পশ্চিমবঙ্গের জন্যই আটকে আছে মনমোহন সিং এর সেই সময়কাল থেকে, তো সেই ক্ষেত্রে হয়তো তৃণমূলের পরিবর্তন আসলে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার থাকবে, বাংলাদেশের জন্য সেটা সুবিধা হবে। অন্যদিক দিয়ে আপনি জানেন বাংলাদেশেও কয়েকদিন আগে জাতীয় নির্বাচন হয়ে গেছে এবং সেখানে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের আসনগুলো ছিল সেইখানে বেশ বড় একটি অংশে জামায়াতে ইসলামী ক্ষমতায় এসেছে, ইসলামপন্থী একটি রাজনৈতিক দল। এখন যদি অন্য পারের সীমান্তে বিজেপি একটি হিন্দুত্ববাদী দল ক্ষমতায় আসে তাহলে সীমান্তে অস্থিরতা আরো বাড়বে। এই বিষয়গুলো, এই দুটো বিষয়ে আপনি কিভাবে দেখছেন একটু যদি বলেন আমাদের। অনুভব, আমি এই প্রশ্নটাতে উত্তর দেওয়ার আগে এর আগের যে আলোচনাটা হচ্ছিল আইডেন্টিটি পলিটিক্স নিয়ে, সেটা নিয়ে একটা ছোট্ট কথা বলতে চাই। তার কারণ আমার মনে হয় যে এটার সঙ্গে পরবর্তী যে প্রশ্নটা আপনি করলেন সেটা খানিকটা যুক্ত। আইডেন্টিটি পলিটিক্স এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে বিষয়টা হয়েছে এটা আসলে ভাবের ঘরে চুরি করে লাভ নেই। এই আইডেন্টিটি পলিটিক্সটা খুব স্পষ্ট এবং পরিষ্কার। সেটা হলো একদিকে হিন্দু বাঙালি, একদিকে মুসলিম বাঙালি, এই বিভাজনটাকে তৈরি করে দেওয়া হয়েছে। এই বিভাজনটা যখন তৈরি হয়ে আছে এবং বিজেপি যারা একটি হিন্দুত্ববাদী দল, একটি রাইট পার্টি, এবং তারা এই হিন্দু বাঙালির কে ধরে তাদের তাদের এটাই তাদের ভোট ব্যাংক, সেটাকে ধরে তারা রাজনীতিটা করতে চায়। অন্যদিকে তৃণমূল তারা মুসলিম ভোট তাদের একটা বড় ভোট ব্যাংক, সেইটাকে সেই বিষয়টাকে ধরার চেষ্টা করেছে। এই ন্যারেটিভটা তৈরি হওয়ার মধ্যে কিন্তু আসলে এই কে বাঙালি এবং কে বাঙালি নয়, কে কতবার বড় বাঙালি এবং কে কত বড় বাঙালি নয়, এই নানান রকমের ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট সিম্বল এবারে নির্বাচনে উঠে এসছে, যার মধ্যে মাছ একটা অন্যতম বিষয়। এবং খেয়াল রাখতে হবে যে বিজেপি কিন্তু বেসিক্যালি এসেনশিয়ালি একটি উত্তর ভারতীয় পার্টি। ফলে এই যে সেই কারণেই তৃণমূল তারা সেই উত্তর ভারতীয় আইডেন্টিটিটাকে ধরার চেষ্টা করেছে, যে আসলে বিজেপি শুধুমাত্র হিন্দু বাঙালি এবং মুসলমান বাঙালিকে ভাঙার চেষ্টা করছে না, তারা সার্বিকভাবে বাঙালির বিরুদ্ধে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে। বিজেপি সেই ন্যারেটিভটাকে ভাঙার জন্য কখনো মাছ দেখিয়েছে, কখনো অন্য জিনিসপত্র, কখনো শক্তি চট্টোপাধ্যায়ের ছবি প্রেজেন্ট করেছে নরেন্দ্র মোদীকে। সুতরাং এই আইডেন্টিটি পলিটিক্সটা আসলে খুব স্পষ্ট এবং পরিষ্কার, হিন্দু বাঙালি এবং মুসলমান বাঙালি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এই ন্যারেটিভটাকেই যদি আমরা এবার একটুখানি ভূরাজনীতিতে ফেলি, তাহলেই স্পষ্ট হবে যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এইবারের পশ্চিমবঙ্গের নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ। যারা ওখানে কথা বলছিলেন, যে বিশেষজ্ঞদের কথা আপনারা নিচ্ছিলেন, তার মধ্যে একজন বলছিলেন যে বাংলাদেশকে একটু খারাপ ভাবে ফ্রেম করা হয়। তার কারণ হচ্ছে যে এই এক্স্যাক্টলি এই আইডেন্টিটি পলিটিক্স থেকে তৈরি করার জন্য। অর্থাৎ বাংলাদেশি মানে হচ্ছে সে মুসলমান, এবং হিন্দু বাঙালি মানে হচ্ছে সে উদ্বাস্তু, সে কোনো সময় পার্টিশনের পরে সে এদেশে এসেছে, মানে ভারতে চলে আসতে বাধ্য হয়েছে শরণার্থী হিসেবে। এই এই ছোট জিনিসটাকে বারবার ধরার চেষ্টা করা হয়, এবং এই একই জিনিস কিন্তু আমরা এর অতীতে আসামের ক্ষেত্রেও দেখেছি। এবারে যদি পরের যে প্রশ্নটা আপনার ছিল সেই প্রশ্নটাতে চলে আসি,
যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেটা আরো স্মুথ হবে কিনা। তিস্তার ক্ষেত্রে আমরা জানি যে আহ, মমতা বন্দ্যোপাধ্যায় এই তিস্তা নিয়ে আটকে দিয়েছিলেন এবং মনমোহন সিং অনেকটা এগিয়েও শেষ পর্যন্ত সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আমার মনে হয় যে যে কোনো দলই যদি ক্ষমতায় আছে, জল এমন একটা বিষয় এবং এই তিস্তাকে নিয়ে এখানকার মানুষ মানে বিশেষ করে যে তিস্তার পার্শ্ববর্তী অঞ্চলের যেই জায়গাগুলো, যে বিধানসভাগুলো, সেখানকার মানুষের যেই আবেগ রয়েছে তার সঙ্গে। সুতরাং নতুন কোনো দল ক্ষমতায় এলো সেটা খুব রাতারাতি বদলে যাবে এমনটা মনে হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গ অবশ্যই একটি সীমান্তবর্তী অঞ্চল এবং সেখানকার রাজনীতি পার্শ্ববর্তী দেশের ওপরে অনেক রকমের প্রভাব তৈরি করে, আবার বাংলাদেশের রাজনীতিও পশ্চিমবঙ্গের রাজনীতির ওপরে নানান রকমের প্রভাব তৈরি করে। কিন্তু কূটনীতির বিষয়টা আসলে একেবারেই কেন্দ্রীয় বিষয়। ফলে আহ সীমান্ত হত্যা কিংবা সীমান্তের ফেন্সিং, সীমান্তে যারা গার্ড দেয় বিএসএফ, সেটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থা। সুতরাং এই বিষয়গুলো কিন্তু রাজ্যের হাতে নেই। ফলে পশ্চিমবঙ্গের সরকার বদলে গেলে এই বিষয়টা খুব বদলে যাবে, রাতারাতি খুব বদলে যাবে এমনটা ভাবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। আর একটা ছোট বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যেটা আসামের ক্ষেত্রে হয়েছে। আমি বলছি রাজনৈতিকভাবে, ভূ রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে খুব কোনো পরিবর্তন হবে এমনটা আমার মনে হয় না। কিন্তু সোশ্যাল ন্যারেটিভের ক্ষেত্রে যদি বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে, তাহলে সোশ্যাল ন্যারেটিভের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে বলে আমার মনে হয়। এবং সেই সোশ্যাল ন্যারেটিভটা হচ্ছে ওই যেটা আমি যেখান থেকে শুরু করেছিলাম, যে যে এই এসআইআর এর ক্ষেত্রেও যেটা হয়েছে, আসামের ক্ষেত্রে আমরা দেখেছি যে যাদেরকে সেখানে এনআরসি তে বাদ দেওয়া হয়েছে কিংবা তার আগে যাদেরকে ডিভোটার করা হয়েছে, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, তাদেরকে বলে দেওয়া হচ্ছে আপনারা বাংলাদেশী। একই রকম ভাবে পশ্চিমবঙ্গের মুসলমানদের একটা বড় অংশকে কিন্তু অনেক সময় এই বাংলাদেশি, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী এই শব্দগুলো দিয়ে তাদেরকে চিহ্নিত করার একটা চেষ্টা হয়, তাদেরকে সমন্তক সেই আইডেন্টিটি সমন্তক দেওয়ার আপনাকে চেষ্টা অনেক হয়। ধন্যবাদ। আমরা আবারও নিশ্চয়ই আমরা এ নিয়ে আরো আলোচনা করতে থাকবো এবং আপনাদের কাছ থেকে অনেক প্রতিবেদন পেতে থাকবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সময়তা চক্রবর্তী এবং সমন্তক ঘোষ। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা একেবারে আলোচনার শেষ দিকে, অনেক বিষয় নিয়ে একদম। আমরা আলোচনা হ্যাঁ। করলাম। আরো প্রতিবেদন আমরা করতে থাকবো এবং আপডেট দিতে থাকবো। একেবারে শেষে আপনার কাছে জানতে চাই, যেটা দিয়ে শুরু করেছিলাম, এক্সিট পোলের কি সবশেষ কোনো আপডেট আপনার কাছে আছে? সবশেষ আপডেট এটাই যে এখনো বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে যে বিজেপি জিতছে এবং ন্যারো মার্জিনে। কিন্তু এখনো আমরা ওয়েট করছি, এখনো ইটস টু আর্লি টু সে। সুতরাং এখনো এক্সিট পোল ঢুকছে, দেখা যাক। হাড্ডাহাড্ডি লড়াই, 4 মে রেজাল্ট। তো সেদিনকেই বাকি আমাদের দর্শকদের সাথে আমাদের আলাপ হবে এটা নিয়ে। শেষ পর্যন্ত বুথ ফেরত জরিপ যাই থাক, আসলে সব শেষ হাসি কে হাসবে সেটা জানার জন্য আমাদের একদমই। 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ ডিডব্লিউ বাংলার আজকের এই সরাসরি আলোচনায় আপনার যোগ দেওয়ার জন্য, এবং ডয়চে ভেলে বাংলার ফেসবুক, ইউটিউবে আপনারা চোখ রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।